সো এই যে আমার লজ এন্ড প্র্যাকটিস ইন জেনারেল ব্যাংকিং এর আমরা সেকেন্ড পার্টে চলে যাচ্ছি, মডিউল এ, ওভারভিউ অফ ব্যাংকিং বিজনেস। আমরা এখানে আমার পুরো ব্যাংকিং বিজনেস ওভারভিউটা জানবো, আমার ব্যাংকিং বিজনেসটা জানবো। আমরা সবাই জানি ব্যাংকিং বিজনেস কি। তো শুরুতে হলো ব্যাংক কি। আসলে ব্যাংক একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আপনি যদি এই কোশ্চেনটা আসে, আপনি খুব সহজেই লিখবেন ব্যাংক হলো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা কি করে মানুষের ডিপোজিট গুলো সংগ্রহ করে বিভিন্ন ডিপোজিট ফর্মে, আমার এফডিআর এ বা ডিপিএস এর মাধ্যমে অথবা কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ফর্মে ডিপোজিট সংগ্রহ করে, এবং ওই ডিপোজিট গুলো নিয়ে কি করা হয় যে আমার যাদের যাদের টাকার দরকার, লোনের দরকার, তাদেরকে লোন পে করে। সো এই যে টাকা যাদেরকে বড় করতেছি, যারা ডিপোজিট রাখতেছে, ডিপোজিটকে আমি পে করতেছি ইন্টারেস্ট, এবং যাদেরকে আমি লোন দিচ্ছি তাদের কাছ থেকে আমি ইন্টারেস্ট কালেক্ট করতেছি। সো এই যে ইন্টারেস্ট আমি পে করতেছি এবং ইন্টারেস্ট কালেক্ট করতেছি, এই দুইটার যে গ্যাপটা, ওইটা হলো ব্যাংকের মার্জিন। সো আমরা যেটাকে আমি গ্যাপ বলতে পারি, এটা এটা হলো স্প্রেড বলি আর কি। বাংলাদেশ ব্যাংকিং তো স্প্রেড পাবলিশ করা হয়, কোন ব্যাংকের স্প্রেড কত। এই স্প্রেডটা হলো ব্যাংকের ব্যবসা, এই স্প্রেডটা হলো ব্যাংকের ব্যবসা। সো এই ব্যাংকের রোলটা কি, কেন ব্যাংক আমার দরকার একটা ইন্ডাস্ট্রিতে, একটা কান্ট্রিতে? রোলটা কি? একটা হলো সেফ কিপিং, আমার সেফ কিপিং হিসেবে কাজ করে। আমাদের টাকা কিন্তু আমরা যখন ব্যাংকে রাখি, আমরা ফিল করি যে সেফ, ব্যাংক আমার টাকা মেরে দিবে না। ঠিক আছে, যদিও সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন কিন্তু আর ওই সিনারিতে নাই। এখন কিন্তু অনেক ব্যাংক দেউলিয়া হওয়ার পথে অথবা মার্জ হওয়ার পথে, সো আপনার টাকা মেরে যাওয়ার পথে। ঠিক আছে, বাট ইন জেনারেল আমরা যেটা চিন্তা করি, ব্যাংক হলো আমার সেফেস্ট জায়গা। আমি যদি বন্ধুকে দাঁড় দিই, আমার বাসায় যদি টাকা রাখি, অনেক রিস্ক থাকে, ব্যাংক হলো আমার সেফ জোন। আমি ব্যাংকে টাকা রাখলে আমি সেফ ফিল করি। দুই নম্বর হলো লেন্ডিং। আমার ব্যাংক কি রোল প্লে করে? ল্যান্ড করে থাকে, ক্রেডিট দিয়ে থাকে ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা কি করে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে, ওখানে এমপ্লয়মেন্ট জেনারেট হয়, আমার ইকোনমিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। তিন নম্বর হলো ট্রানজেকশন। আমি যে পেমেন্ট করতেছি, প্রতিদিন যত পেমেন্ট হয়, রিসিভ হয়, পুরো ইন্ডাস্ট্রিতে, পুরো বাংলাদেশে যত রকম আমার লেনদেন হচ্ছে, সব ব্যাংকিং চ্যানেলে কিন্তু অনেকটা বেশি, অনেকটা লেনদেন হয়। সো এই লেনদেনগুলো কিন্তু মনিটর করে থাকে, মিটিগেট করে থাকে, সেটেল করে থাকে। হ্যাঁ, আমার এটা ক্লিয়ারিং এর মাধ্যমে হোক, ন্যাশনাল পেমেন্ট সুইচের মাধ্যমে হোক, আরটিজিএস এর মাধ্যমে হোক, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের থ্রুতে আমার এই ব্যাংকগুলো কিন্তু আমার এই লেনদেনগুলো করে থাকে। তো এই তিনটা কাজ প্রাইমারিলি মনে রাখেন, এই তিনটা কাজ ব্যাংক করে থাকে। প্রাইমারিলি এই তিনটা কাজ ব্যাংক করে থাকে। এবার সেই টাইপস অফ ব্যাংক। আমার আমার পড়াগুলো কিন্তু খুবই সহজ, আমরা খুব বেশি কঠিন পড়ায় পড়তেছি না। তো ব্যাংকের প্রকারভেদ কি? ব্যাংক আমার কত রকম হইতে পারে? ব্যাংক হলে কমার্শিয়াল ব্যাংক হইতে পারে, ইনভেস্টমেন্ট ব্যাংক হইতে পারে, সেন্ট্রাল ব্যাংক হইতে পারে, আমার আমার হইতে পারে কর্পোরেট ব্যাংক হইতে পারে, ডেভেলপমেন্ট ব্যাংক হইতে পারে। সো আমরা সবাই কমার্শিয়াল ব্যাংক নিয়ে জানি। আমাদের বাংলাদেশে কমার্শিয়াল ব্যাংকের সংখ্যা হলো 61। এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, কোশ্চেন নাই, এবং কনফিউশন নাই। ইনভেস্টমেন্ট ব্যাংক কারা? ইনভেস্টমেন্ট ব্যাংক হলো আমার আমার বাংলাদেশের যে মার্চেন্ট ব্যাংকগুলো, আমার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো, এগুলোকে আমি ইনভেস্টমেন্ট ব্যাংক বলবো। আমরা কি করে থাকি? আমরা আন্ডাররাইটিং এর কাজ করে থাকি, শেয়ার বাই সেল করে থাকি, হ্যাঁ, ব্রোকারেজ হাউসের কথা বলতে পারি, আমরা ফান্ড ম্যানেজ করে থাকি। এগুলো ইনভেস্টমেন্ট ব্যাংক, এগুলো কিন্তু অন কাইন্ড অফ ব্যাংকের ভিতরে পড়ে। তিন নাম্বার হলো সেন্ট্রাল ব্যাংক, যারা আমাদের বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশে। ঠিক আছে, সো সেন্ট্রাল ব্যাংকও একটা ওয়ান কাইন্ড অফ ব্যাংক, যেটা আমার মনিটর করে থাকে প্রাইভেট ব্যাংকগুলোকে বা কমার্শিয়াল ব্যাংকগুলোকে। চার নাম্বার হলো কোঅপারেটিভ ব্যাংক। বাংলাদেশে কিন্তু ওই যে কোঅপারেটিভ, মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক নামে একটা ব্যাংক আছে। সো এটা লাইসেন্স আসলে কিভাবে পাইছে আমি জানি না, এটা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে কিনা, বাট ওইটা কিন্তু একটা ক্যাটাগরি। হ্যাঁ, ওইটাও একটা ক্যাটাগরি। পাঁচ নাম্বার হলো ডেভেলপমেন্ট ব্যাংক। আমার ডেভেলপমেন্ট ব্যাংকে হলো আমার, আমি গ্লোবালি যদি চিন্তা করি, আইডিবি, এগুলো হলো ডেভেলপমেন্ট ব্যাংক। বাংলাদেশে কিন্তু ওই যে বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক নামে একটা ব্যাংক আছে, যেগুলো মানুষের কল্যাণে কাজ করে থাকে, প্রফিটকে ফোকাস করে না। ঠিক আছে, কল্যাণে কাজ করে থাকে। সো এই হলো আমার পাঁচটা ক্যাটাগরি ব্যাংকের, আপনি পরীক্ষা আসলে অবশ্যই পারবেন। আমরা এখানে চলে যাচ্ছি ব্যাংকার এবং কাস্টমার। হ্যাঁ, সো ব্যাংকের কারা, কাস্টমার কারা? হ্যাঁ, ব্যাংকার কারা, কাস্টমার কারা, এটা আসলে না পারার কোনো কিছু কারণ নাই। ব্যাংকার হলো কারা? আমার ব্যাংকের যে যত এমপ্লয়ি অথবা ব্যাংকের মালিক, সবাই কিন্তু ব্যাংকার। আমি যদি অন্যভাবে বলি যে ব্যাংকার হলো যে আমার ইন্ডিভিজুয়াল অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অথবা ব্যাংকের এমপ্লয়ি, যে ব্যাংকের সার্ভিসটা দিচ্ছে, ব্যাংকিং সার্ভিসটা জনগণকে দিচ্ছে, সেই ব্যাংকার। আমি আবারও বলতেছি, যে ব্যাংকের এমপ্লয়ি অথবা কোনো একটা ব্যাংক অথবা মালিক যে ব্যাংকিং সার্ভিসটা দিচ্ছে জনগণকে, পাবলিককে, ওইটা সেই সেই পার্টিকে আমি ব্যাংকার বলবো। কাস্টমার কারা? যে সার্ভিসটা নিচ্ছে তারাই কাস্টমার। আপনি এইভাবে লিখলে কিন্তু হবে, যে যে ব্যাংকিং সার্ভিস গুলো নিচ্ছে তারাই হলো ব্যাংকের কাস্টমার। তো ব্যাংকিং সার্ভিস গুলো কি কি নিচ্ছে? আমার অ্যাকাউন্ট ওপেন করার সুযোগ দিচ্ছে, লোন নিতেছি, আমরা ক্রেডিট কার্ড নিচ্ছি, ডেবিট কার্ড নিচ্ছি। তো এই আমরা 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 এলসি ওপেন করতেছি, এক্সপোর্ট ইম্পোর্টে আমি ব্যাংকের হেল্প নিচ্ছি। তো আমার যারা এই সুবিধাগুলো নিচ্ছে, ওরাই হলো ব্যাংকের কাস্টমার, ওরাই হলো ব্যাংকের কাস্টমার। সো এরকম আসলে কিন্তু আপনি অবশ্যই প্রচুর এক্সাম্পল লিখবেন, অবশ্যই এক্সাম্পল দিয়ে বুঝাই দিবেন। শুরুতে ডেফিনেশন লিখবেন, তারপর এক্সাম্পল লিখবেন। তো আমরা সহজ সহজ পড়া পড়তেছি। আমরা এখন চলে যাব জেনারেল রিলেশনশিপ বিটুইন ব্যাংকার এবং কাস্টমার। আপনি দেখেন, আমার ব্যাংকার এবং কাস্টমারের ভিতরে কিন্তু একটা রিলেশনশিপ আছে, তাই না? সো একটা হলো জেনারেল রিলেশনশিপ, আর একটা হলো স্পেশাল রিলেশনশিপ। সো আমরা শুরুতে শিখবো জেনারেল রিলেশনশিপ, যে নর্মাল কি রিলেশনশিপ আমার আছে ব্যাংকার এবং কাস্টমারের ভিতরে। প্রথম হলো ডেটর ক্রেডিটর। এখানে একটা জিনিস আমি বলি, যারা এখানে কমার্সে আসছেন তারা হয়তো বুঝবেন যে ডেটর এবং ক্রেডিটর মানে জিনিসটা কি। মানে আমার ডেটর এবং ক্রেডিটর,
তো আমি সহজ করে বলে দিই আপনাকে এই জিনিসটা, যে আমি ব্যাংক যখন কাউকে লোন দেয়, তার মানে ক্রেডিট দেয়, আমরা বলি না ক্রেডিট দেয়। তো ক্রেডিট দেয় মানে ওখানে হলো ব্যাংক হলো ক্রেডিটর, এখানে ব্যাংক হলো ক্রেডিটর, সে ক্রেডিট দিচ্ছে কাকে? কাস্টমারকে দিচ্ছে, সে হলো ডেটর। তাহলে কোন কনফিউশন? আশা করি কনফিউশন থাকার কথা না, আপনি এইভাবে মনে রাখেন। ব্যাংক ক্রেডিট ডিপার্টমেন্ট আছে, ক্রেডিট ডিপার্টমেন্টের কাজ কি? ক্রেডিট দেওয়া, লোন দেওয়া, তাই না? তো ব্যাংক লোন দিচ্ছে, ব্যাংক এখানে ক্রেডিটর, এভাবে মনে রাখেন। আর যে লোন নিচ্ছে সে হলো ডেটর। তো যারা ডিপোজিট রাখতেছে তখন কি হবে? ডিপোজিটের ক্ষেত্রে কি হবে? উল্টাটা হবে, যে ডিপোজিট রাখতেছে সে হলো ক্রেডিটর, ব্যাংক সেক্ষেত্রে ডেটর। ব্যাংকের উল্টাটা, হ্যাঁ, সেক্ষেত্রে উল্টাটা হবে। এবার সে প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপ। তো প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপটা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই আপনাকে। আপনার যে ক্রেডিট কার্ড, আমার যেমন মার্কেন্টাইল ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, স্যালারি অ্যাকাউন্ট, সাথে সাথে আমার ক্রেডিট কার্ড আছে। তো আমার একটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে, আমার ক্রেডিট কার্ডে যত আউটস্ট্যান্ডিং থাকবে মাস শেষে স্যালারি থেকে তুমি কেটে নিবা। তো এই যে স্যালারি থেকে সে প্রতি মাসে আমার ক্রেডিট কার্ডের আউটস্ট্যান্ডিংটা নিয়ে নিচ্ছে, আর সে কিন্তু আমার এজেন্ট হিসেবে কাজ করতেছে, আমার কর্মচারী হিসেবে কাজ করতেছে, এবার মনে রাখেন। তো সে হলো এজেন্ট, আমার ব্যাংক, আমি হলাম প্রিন্সিপাল আর ব্যাংক হলো এজেন্ট, মার্কেন্টাইল ব্যাংক হলো এজেন্ট। 3 নম্বর হলো ট্রাস্টি এন্ড বেনিফিশিয়ারি। সো ট্রাস্টি বেনিফিশিয়ারি হলো, আমার বাংলাদেশে এটা প্রচলন নাই, ব্যাংক কিন্তু অনেক সময় ট্রাস্টি হিসেবে কাজ করে। আমরা যারা মিউচুয়াল ফান্ড ম্যানেজ করি, আমাদের ট্রাস্টি হলো ব্র্যাক ব্যাংক। সো ব্র্যাক ব্যাংক কিন্তু আমার ফান্ডের ট্রাস্টি হিসেবে কাজ করতেছে। সো এখানে কিন্তু আমি বেনিফিশিয়ারি, আমার মার্কেন্টাইল ব্যাংক ইউনিট ফান্ড হলো বেনিফিশিয়ারি, ট্রাস্টি হলো ব্র্যাক ব্যাংক। ট্রাস্টি হলো ব্র্যাক ব্যাংক। তো যদি ট্রাস্টি সার্ভিস দেয়, আমাদের বাংলাদেশে সবগুলো ব্যাংকে কিন্তু ট্রাস্টি লাইসেন্স নাই, সবগুলো ব্যাংকে কিন্তু ট্রাস্টি লাইসেন্স নাই। তো যাদের আছে, যারা এই সার্ভিসটা দিচ্ছে, সো ওদেরকে আমি বলবো হলো ট্রাস্টি, আর যারা সার্ভিসটা আমরা নিচ্ছি তারা হলো বেনিফিশিয়ারি। তো এই ছিল বেলোর এবং বেলি। আমরা অনেকগুলো রিলেশনশিপ পড়তেছি, খুব স্লোলি পড়তেছি, সুন্দরভাবে পড়তেছি। তো বেলি হইলো কি? ভাইয়া, বেলি, জি। এই ট্রাস্টি সার্ভিসটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, ট্রাস্টি সার্ভিসটা হইলো আমার সরি, আমার তো ব্র্যাক ব্যাংক আমাকে কাস্টোডিয়ান সার্ভিস দিচ্ছে, ট্রাস্টি দিচ্ছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। আমি এখানে একটু বলছি। তো ট্রাস্টি সার্ভিসটা হলো, ট্রাস্টির মিনিংটা হইলো গার্ডিয়ান। হ্যাঁ, ট্রাস্টির মিনিংটা হলো গার্ডিয়ান। আমি যদি একটু পেছন থেকে বলি, আমরা সবাই জানি আদ্দিন হসপিটাল হলো ট্রাস্ট আকারে গঠিত, আমার আকিজ গ্রুপের একটা ট্রাস্টের ফাউন্ডেশনের হসপিটাল আর কি। এটা কিন্তু প্রফিটেবল অর্গানাইজেশন না, এরা কিন্তু এখান থেকে প্রফিট করে না। এটা হলো ফাউন্ডেশন আকারে চলে, ট্রাস্ট আকারে চলে। ট্রাস্ট মানে আমি দান করে দেয় আর কি। ধরেন আকিজের যে প্রফিট, ওই প্রফিট থেকে সে একটা পোর্শন দান করে দিছে। এখানে কিন্তু ট্রাস্টি বোর্ড আছে, সেপারেট বডি আছে, ওরা কি করে ওই ফান্ডটা ম্যানেজ করে আদ্দিন হসপিটালকে চালায়। 8 দিন কিন্তু আমরা মগবাজারে একটা আছে, আবার জুরাইনেও একটা আছে। তো আমার দুইটাতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে কোনো কারণে। তো দুই বড় বড় দুইটা হসপিটাল চলতেছে কিসের মাধ্যমে? ট্রাস্ট ফান্ডের মাধ্যমে এক কথায়। তো এই যে আমার আমার দেখেন যে এখানে এই যে হসপিটাল গুলো চলতেছে কিন্তু মালিকানায় না, কোনো ব্যক্তি মালিক না, ট্রাস্ট হইলো মালিক। হ্যাঁ, ট্রাস্টি বোর্ড আছে ওইখানে, ওই বোর্ড কি করে ওই ফান্ডটাকে চালায় এবং হসপিটাল দুইটাকে চালাচ্ছে। তো এখানে ব্যাংকের ক্ষেত্রে আমি বলি, ট্রাস্টি সার্ভিসের ক্ষেত্রে বলি, তো আমরা যে মিউচুয়াল ফান্ডটা ম্যানেজ করি ওটা হলো ট্রাস্ট আকারে গঠিত হয়। এটা একটা ট্রাস্ট, হ্যাঁ, এটা সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্টার হয়, ট্রাস্ট আকারে গঠিত হয়। এটার মালিক কেউ না, এটা ট্রাস্ট আকারে গঠিত হয়। ট্রাস্টি এগ্রিমেন্ট থাকে স্পন্সর এবং ট্রাস্টির ভিতরে। ট্রাস্টি হইলো এটার মালিক, ট্রাস্টি হইলো এটার গার্ডিয়ান আর কি। আদ্দিন হসপিটাল যেমন ট্রাস্টি বোর্ড হইলো মালিক, ট্রাস্টি বোর্ড হইলো এটার গার্ডিয়ান। সো আমার এই যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও আমার এই মিউচুয়াল ফান্ডের গার্ডিয়ান হলো ট্রাস্টি, যেটা আমাদের ফান্ডের ক্ষেত্রে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট হলো ট্রাস্টি। ঠিক আছে, এগুলো ডিসক্লোজ ইনফরমেশন। সো আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট আমার ট্রাস্টি হিসেবে কাজ করতেছে, তার মানে সে ওই ফান্ডের গার্ডিয়ান হিসেবে কাজ করতেছে। তার মানে হইলো ওই ফান্ডে যারা ইনভেস্ট করছে, ইনভেস্টরদের প্রোটেকশন দেওয়া, ইনভেস্টরের স্বার্থ যদি আমরা রক্ষা না করি, তখন ওই আমার অ্যাকশন নেবে হলো ট্রাস্টি। তো এই যে সার্ভিসটা দিচ্ছে, হ্যাঁ, ফান্ডের ইনভেস্টরদেরকে ফি এর বিনিময়ে, ওইটা হলো ট্রাস্টি সার্ভিস। আর বেনিফিশিয়ারি হলো আমাদের ফান্ড আর কি। তো এরকম ব্যাংকগুলোরও যাদের ট্রাস্টি লাইসেন্স আছে ওরা ট্রাস্টি সার্ভিস দেয়। আমার বাংলাদেশে আইসিবি আছে, ট্রাস্টি সার্ভিস দেয়। ব্যাংকগুলোর ভিতরেও কিছু আছে, সবার লাইসেন্স নাই, তো যারা লাইসেন্স আছে ওরা এই ট্রাস্টি সার্ভিসটা দিয়ে থাকে। ক্লিয়ার? জি, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তারপর আমরা বেলোর এবং বেলিতে চলে যাচ্ছি। আমি এখানে একটা জিনিস বলছিলাম আপনাদেরকে, আমার বেলোর এবং বেলি, হ্যাঁ, আমরা যখন লকার সার্ভিস নেই, তখন আপনারা অনেকের হয়তো লকার আছে, তো লকার সার্ভিস যখন নেই, আমি অবশ্যই আমার নিজের এক্সাম্পলই দিই। অনেক সময় আমার যেমন ইউনিয়ন ব্যাংকের গুলশান ব্রাঞ্চে একটা লকার আছে, তো আমি ইউনিয়ন ব্যাংকের গুলশান ব্রাঞ্চে যে লকার রাখছি, তো আমি হলাম বেলোর, এখানে আমি লকারের যে জিনিসপত্র ওইটার মালিক আমি। আমি হলাম বেলোর, বেলিকে ব্যাংক, বেলি ব্যাংক। এটা মনে রাখার, এই যে বেলোর এবং বেলি, আসলে বেলোরকে এবং বেলিকে এটা মনে রাখার একটা টেকনিক আছে। আমার আমার এই যে আমার আমার বেলোরে দেখেন, এই বেলোর শব্দের এই যে লাস্টের সেকেন্ড অ্যালফাবেট হলো ও। তো ও যেখানে থাকবে ওইটা হলো ওনার, ঠিক আছে। এই যে সেকেন্ড ওয়ার্ড যেটাতে ও থাকবে এটা হলো ওনার।
তার মানে হলো বেইলর যে সে হলো ওই সম্পদের মালিক, মানে আমি আমার আমার লকার আছে, আমার লকারে যে জিনিসপত্র ওইটার মালিক, বা ওই লকার আমি ভাড়া নিছি ওইটার মালিক হলাম আমি, ব্যাংক হলো বেইলর, বেইলি, ব্যাংক হলো বেইলি, যে আমাকে সার্ভিসটা দিচ্ছে ওইটা হলো বেইলি। সো এটা কিন্তু আমার, এই যে আমি লকার সার্ভিস নিচ্ছি আমার ইউনিয়ন ব্যাংক থেকে, সো ওর সাথে কিন্তু আমার একটা রিলেশন হয়েছে, ওর সাথে আমার একটা রিলেশনশিপ হয়েছে, জেনারেল রিলেশনশিপ। ওই রিলেশনশিপে বেইলর হইলাম আমি, আমার বেইলি হইলো আমার ইউনিয়ন ব্যাংক, ঠিক আছে, বেইলি হইলো আমার ইউনিয়ন ব্যাংক। লিজর লিজি, তো আমি বলছিলাম সেকেন্ড অ্যালফাবেট যেটা হবে সে মালিক হবে। আমরা লিজ অ্যাসেট জানি, লিজ অ্যাসেট হলো কি, আমি কি কি করলাম, লিজ অ্যাসেট যেগুলো আমি লিজ দিচ্ছি, ঠিক আছে। সো লিজর হলো অ্যাসেটের মালিক। আমি আরেকটু যদি সহজ করে বলি, আমি একটা এক্সাম্পল ইউজ করি সবসময়, যে আমি আইডিএফসি তে ছিলাম, তো আমরা আইডিএফসি আমরা আমাদের কিছু গাড়ি ছিল, প্রাইভেট কার ছিল, হ্যাঁ আমাদের মালিকানায় ছিল, আমরা কিনছি, আমাদের নামে রেজিস্ট্রেশন করা, আমরা ট্যাক্স দিই, মামলা হলে আমাদের নামে হয়। তো গাড়িগুলো ইউজ করতো কে, সাউথ ইস্ট ব্যাংকের এমপ্লয়ি যারা, এসপিউ এবং এসপিউ এভাব যারা, ওরা ইউজ করতো, তার বিনিময়ে আমাদেরকে রেন্ট দিত, গাড়ি ভাড়া দিত আর কি, ঠিক আছে। সো আমরা ছিলাম মালিক। সো এই যে এখানে আইডিএফসি হলো আমার লিজর, হ্যাঁ এখানেও সেম, আমার সেকেন্ড অ্যালফাবেট দেখেন ও আছে এখানে। সো ও যা, যে শব্দতে ও থাকবে সে হলো ওনার, হ্যাঁ সে হলো ওনার গাড়ির মালিক। সো এখানে লিজর হলো অ্যাসেটের মালিক, আর লিজি হলো যে এটা ইউজ করতেছে, লিজি হলো যে এটা ইউজ করতেছে। সো আমার এমপ্লয়ি মানে সাউথ ইস্ট ব্যাংকের এমপ্লয়ি যে, এটা ওরা হলো লিজি, আবার লিজর হলো আমার আইআইডিএফসি যে গাড়িটার মালিক। মর্টগেজের মর্টগেজের সেম। আমি কি করতেছি, আমি একটা ফ্ল্যাট নিছি, আমি আমি নিজেরই দিয়ে এক্সাম্পল দিই। সো আমি যখন এক্সিম ব্যাংকে একটু ডিটেইলি বলি, আমরা শুধু পড়াশোনায় করি, গল্প করি না। আমি এক্সিম ব্যাংকে ছিলাম 2012 সালে ঢুকছি, তো 13 সালের দিক দিয়ে আমি ফ্ল্যাট কিনছি আর কি। নর্মালি চাকরি ঢুকার দুই বছর পর, এক বছর পরেই ফ্ল্যাট কেনার কথা ছিল না। আমি ঢাকা ইউনিভার্সিটি হলে থেকে পড়াশোনা করছি। সো বাবাও আমাকে ওইরকম টাকা দেয় নাই যে তুমি ফ্ল্যাট কিনো। সো আমি লোন করেই কিনছি। তো লোন করে কিনছি কেন, যে আমি যে ওই বাসায় থাকতাম, সো ও বাসা ভাড়া 1 বছরে 2,000 টাকা বাড়াইছে। সো আমার খুব গায়ে লাগছিল যে আমি বাসা ভাড়াই দিব না, ঢাকা শহর নিজেই ফ্ল্যাট কিনবো, এমন একটা গায়ে লাগছিল, পরে লোন করে ফ্ল্যাট কিনে ফেলছিলাম। যাই হোক, সো আমি যে ফ্ল্যাট কিনছি, সো আমি আমার ফ্ল্যাটের লোনটা তখন আইপিডিসি তে ছিল, এখনো যদিও ব্র্যাক ব্যাংকে। সো আমি এই যে ব্র্যাক ব্যাংকে আমি কি করছি, ব্র্যাক ব্যাংকে আমার ফ্ল্যাটটাকে বন্ধক রেখে আমি লোনটা নিছি, তাই না। সো ফ্ল্যাটের মালিক আমি, ফ্ল্যাটের মালিক আমি। সো ফ্ল্যাটের মালিকটা আমি। সো আমি হলাম মর্টগেজর, যেখানে ওই যে বলছিলাম সেকেন্ড অ্যালফাবেট হলো ও। তো সো আমি হলাম মর্টগেজর, মর্টগেজিকে ব্যাংক হলো মর্টগেজি, ঠিক আছে, ব্যাংক হলো মর্টগেজি। সো আমরা এইভাবে খুব সহজে মনে রাখবো, টেকনিক গুলো অবশ্যই মনে রাখবো। 7 নম্বর হলো স্ট্যাটিউটরি অব্লিগেশন টু অনার চেক। আমি স্ট্যাটিউটরি অব্লিগেশন টু অনার চেক, ব্যাংক কিন্তু বাধ্য থাকে আমার চেক অনার করতে। হ্যাঁ, ব্যাংক কিন্তু কখনো বলবে না, আমার অ্যাকাউন্টে যদি টাকা থাকে, আমি বন্ধুকে একটা চেক দিলাম, হ্যাঁ চেকের সিগনেচার ঠিক আছে, চেকের কন্ডিশন ঠিক আছে, সাইন ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আমার অ্যাকাউন্টে যদি টাকা থাকে সে কিন্তু দিতে বাধ্য। তো এটাকে আমি স্ট্যাটিউটরি অব্লিগেশন টু অনার চেক, এটা অবশ্যই স্পেশাল রিলেশনশিপেও পড়ে। তো এই ছিল আমাদের 7টা অথবা 6টা আমার জেনারেল রিলেশনশিপ। তো আমরা প্রত্যেকটা খুব আমরা খুব ক্লিয়ারলি বলছি। তো আশা করি আপনারাও এটা মনে রাখতে পারবেন। স্পেশাল রিলেশনশিপ, স্পেশাল রিলেশনশিপটা হলো আমার সিক্রেসি অফ কাস্টমার অ্যাকাউন্ট। আমার ব্যাংক কিন্তু বাধ্য আমার আমার অ্যাকাউন্টের সিক্রেসি মেনটেন করতে। আমি অনেক দেখছি বুঝছেন, আমি তো ক্যাশ কাউন্টারে মানে যে কোনো কারণে হোক বিভিন্ন ব্যাংকের ক্যাশ কাউন্টারে যাওয়া হয়, এখনো যাই, বড় অ্যামাউন্ট হলে নিজেই যাই আসলে। সবসময় তো আসলে অন্যকে দিয়ে পাঠানো যায় না। সো আমি ক্যাশ কাউন্টারে যখন যাই তখন অনেক সময় দেখি যে কি হয়, যে ধরেন কোনো একটা কোম্পানির কর্মচারী আসছে টাকা তুলতে, তো টাকা শর্ট পড়ছে, তো তখন দেখবেন যে ক্যাশিয়ারকে জিজ্ঞাসা করে ভাই কত টাকা শর্ট আছে, বা অ্যাকাউন্টে কত টাকা আছে। হুম, কেসের জীবনে কিন্তু বলে না যে অ্যাকাউন্টে কত টাকা আছে, অ্যান্সার দেয় যে এটা অ্যাকাউন্ট হোল্ডারই জানতে পারবে, আপনি জানতে পারবেন না। আপনি দরকার হলে অ্যাকাউন্ট হোল্ডারের ফোন দিয়ে আপনি জানেন অ্যাকাউন্টে কত টাকা আছে, আপনার অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট ব্যালেন্স নাই এটুকুই বলতে পারি, ঠিক আছে, যে অ্যাকাউন্ট আর হবে না। তো এটা কেন, এই যে অ্যাকাউন্টের ব্যালেন্স যাকে তাকে কেন বলে না, কারণ সিক্রেসির কারণে, ব্যাংক বাধ্য আমার সিক্রেসি মেনটেন করতে, ঠিক আছে। 2 নম্বর হলো রাইট টু ক্লেম ইনসিডেন্টাল চার্জ এন্ড ইন্টারেস্ট। আমার রাইট টু ক্লেম ইনসিডেন্টাল চার্জ এন্ড ইন্টারেস্ট, যে আমার রাইট আছে, আমার ব্যাংকের রাইট আছে, আমার আমার দেখেন এই রাইটের কারণে কি হয়েছে, আমার ইন্টারেস্ট চার্জ করতেছে আমার অ্যাকাউন্টে, যদি আমি লোন অ্যাকাউন্ট হয়, আমার ডেবিট সেভিংস অ্যাকাউন্ট হলে আমার অ্যানুয়াল ফি চার্জ করতেছে, ডেবিট কার্ডের জন্য আমার এটিএম ফি চার্জ করতেছে, এসএমএস ব্যাংকিং ফি চার্জ করতেছে, ইন্টারনেট ব্যাংকিং ফি চার্জ করতেছে, আমার কিন্তু প্রচুর চার্জ করে। এটা রাইট আছে, ব্যাংকের রাইট আছে। হ্যাঁ, আমি একবার লাস্ট ফার্মার একটা ব্রাঞ্চে গেছিলাম। তো লাস্ট ফার্মার ওই যে সেলসম্যান ছিল আমাকে জিজ্ঞেস করতে, ভাই কোথায় চাকরি করেন, আমি বললাম ব্যাংকে চাকরি করি। তখন বলতেছে ভাই আমার তো একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে,
ডাচ বাংলা ব্যাংকে আমার তো প্রচুর টাকা কেটে ফেলে, মানে আমার 2 দিন পর পরে দেখি এসএমএস আসে, এই টাকা কাটতেছে ওই টাকা কাটতেছে। সো এই যে তখন বললাম যে না কাটবি, আপনি যেহেতু স্যালারি অ্যাকাউন্ট একটু কম কাটার কথা, বাট কাটবি কারণ এটা ব্যাংকের রাইট আছে, তাই না? সো দেখেন ও মানে ও কিন্তু বিরক্ত যে ও অনেক টাকা কেটে নিচ্ছে, বাট এটা কাটতে পারতেছে, ব্যাংকের রাইট আছে বলেই কাটতে পারতেছে। 3 নাম্বার হলো ব্যাংকার্স লিয়েন। আমার ব্যাংকার্স লিয়েনটা হইলো আমার কোনো কারণে যদি আমি ডিফল্টার হই, হ্যাঁ, আমার কোনো কারণে যদি আমি ডিফল্টার হই, আমার ব্যাংকে যদি আমার লোন অ্যাকাউন্ট থাকে, আমি যদি ডিফল্টার হই, ব্যাংকের রাইট আছে আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা নিয়ে নেওয়া। সো এটাকে ব্যাংকার্স লিয়েন বলা হয়। হ্যাঁ, তো এই ছিল আমার আমার স্পেশাল রিলেশনশিপ। সো স্পেশাল রিলেশনশিপ আপনি স্ট্যাটিউটরি অফ রিলেশন টু অনার চেক এটাও নিয়ে যেতে পারে। আমি এক জায়গায় দেখছি এটা স্পেশাল রিলেশনশিপের ভিতরে আন্ডারে ফেলছে, আপনি জেনারেল রিলেশনশিপ ফেলতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপর আমরা চলে যাচ্ছি স্পেশাল রিলেশনশিপ, তো শেষ হইলো, আমরা অব্লিগেশন অফ এ ব্যাংকার টু টু কাস্টমার। এখানে আমরা দুইটা জিনিস পড়বো, বুঝছেন, যে আমার 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 দুইটা জিনিস পড়বো, কাস্টমার ব্যাংকের প্রতি কি রেসপন্সিবিলিটি আর ব্যাংকারের কাস্টমারের প্রতি কি রেসপন্সিবিলিটি। তো আমরা প্রথমটাই শিখবো অব্লিগেশন অফ ব্যাংকার। ব্যাংকের ব্যাংকের কি রেসপন্সিবিলিটি কাস্টমারের প্রতি, আমি আবারও রিপিট করতেছি, একটা ব্যাংকের আমার কাস্টমারের প্রতি দায়িত্বগুলা কি কি, কাস্টমারের প্রতি দায়িত্বগুলা কি কি, ঠিক আছে? তো আপনি কনফিউজ হবে না, আগে কি পড়তেছি ওটা ক্লিয়ার হওয়া লাগবে। সো ডিউটি অফ কনফিডেন্সিয়ালিটি, ব্যাংকের দায়িত্ব হলো আমার ডিউটি অফ কাস্টমারের কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা। ডিউটি অফ কেয়ার, আমাকে অবশ্যই কাস্টমারের কেয়ার নিতে হবে, সে যদি কোনো কিছু কোয়ারি করে তাকে জানাতে আমি বাধ্য। আমার সেই অ্যাকাউন্ট ওপেন করতে আসলে আমি আমি খুব সুন্দর করে অ্যাকাউন্ট ওপেন করে দিব, বিরক্ত হওয়া যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। ডিউটি টু প্রসেস, হ্যাঁ, আমি যে কোনো কাজ আমি প্রসেস করতে বাধ্য থাকবো। সো আমি ডিউটি টু নোটিফাই, তাকে আমি অবশ্যই নোটিফাই করবো। আপনি দেখবেন যে আপনার ডেবিট ক্রেডিট কার্ডে যখন ফি বাড়ায়, তাই না, ক্রেডিট কার্ডে যখন অ্যানুয়াল ফি বাড়ায়, আপনাকে কিন্তু সে মেইল করে আপনাকে এসএমএস দেয় আমার ক্রেডিট কার্ডে ফি বেড়ে যাচ্ছে। সো তার মানে কি, এটা কিন্তু তার দায়িত্ব, তার দায়িত্বের ভিতরে পড়ে। তুমি আমাকে কাছে বেশি চার্জ করবা, তুমি আমাকে নোটিফাই না করে চার্জ করতে পারবে না, ঠিক আছে? সো এটা হলো ডিউটি টু নোটিফাই। 5 নাম্বার হলো ডিউটি অফ গুড ফেথ, আমি কিন্তু ব্যাংকের প্রতি আমি যে ব্যাংকে এত টাকা রাখতেছি বিশ্বাসের বলে রাখতেছি, তাই না? তো বিশ্বাসটাকে যাতে নষ্ট না হয় ওইটা রক্ষা করা কিন্তু ব্যাংকের একটা দায়িত্ব। 6 নাম্বার হলো ডিউটি টু প্রোটেক্ট, কাস্টমারকে প্রোটেক্ট করার ডিউটি কিন্তু ব্যাংকের। ধরেন আপনার কোনো ফেক চেক চলে আসলো, জাল চেক চলে আসলো আমার অ্যাকাউন্টে, আমার ধরেন এক্সিম ব্যাংকে আছে, সো একটা জাল চেক কেউ নিয়ে গেল আমার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য। সো সে যদি দিয়ে দেয় তাহলে কিন্তু হইলো না, আমার প্রোটেকশনটা হইলো না, আমি প্রোটেক্ট হইলাম না। সো আমার আমার কাস্টমারকে প্রোটেক্ট করা কিন্তু ব্যাংকের দায়িত্ব। এবারে কাস্টমারের কি রেসপন্সিবিলিটি ব্যাংকের প্রতি, আমি তো এতক্ষণ ব্যাংকের কথা বলছি, ব্যাংকের কাস্টমারের এই জিনিসগুলো দেখা লাগবে। এজ এ কাস্টমার, আমি কাস্টমার, আমারও তো কিছু দায়িত্ব আছে ব্যাংকের প্রতি। কি দায়িত্ব? ইনফরমেশন একুরেসি, আমি অ্যাকাউন্ট ওপেনিং সময় যে আমি ইনফরমেশন গুলো দিচ্ছি, হ্যাঁ, আমার ঠিকানা দিচ্ছি, বাবার নাম মায়ের নাম দিচ্ছি, সো এগুলো আমাকে একুরেটলি দেওয়া লাগবে, কারণ আমি একুরেটলি না দিলে আমি যদি পরে মানি লন্ডারিং করি, খারাপ কাজ করি, তখন কিন্তু ব্যাংক বিপদে পড়ে যাবে। সো একুরেটলি ইনফরমেশন দেওয়া, এটা একটা আমার দায়িত্বের ভিতরে পড়ে। তারপর আমার দায়িত্বের ভিতরে পড়ে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। আমার 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 অ্যাকাউন্টে কিন্তু প্রপার অ্যাকাউন্ট, আমি একটা অ্যাকাউন্ট ওপেন করছি, এখন আমার তো দেখবেন প্রচুর অ্যাকাউন্ট আছে ইনএক্টিভ, অ্যাকাউন্ট ওপেন করার পর আর অ্যাকাউন্ট হোল্ডার খুঁজে পাওয়া যায় না, এটা কিন্তু দায়িত্বের ভিতরে পড়ে না। এটা কিন্তু হইলো না জিনিসটা, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলছি, এখানে আমার ব্যাংকের কস্ট জড়িত, অনেক কিছু জড়িত। সো আমি অ্যাকাউন্ট ঠিকভাবে ম্যানেজ করাটাও আমার দায়িত্বের ভিতরে পড়ে। নোটিফিকেশন, হ্যাঁ, সো আমি আমি কি করব, আমার যদি কোনো আনথরাইজ ট্রানজাকশন হয় আমার অ্যাকাউন্টে, আমার কোনো আত্মীয় যদি খুব বড় ধরনের ট্রানজাকশন করে ইন্টেনশনালি আনইনটেনশনালি, বা কোনো যদি কোনো বড় ধরনের কোনো আনইথিক্যাল কাজ হয় আমার অ্যাকাউন্টে, আমি কিন্তু ব্যাংকে নোটিফাই করব যে আমার অ্যাকাউন্টে এটা হয়েছে। যে 3টা দায়িত্ব ছিল ব্যাংকের কাস্টমারের প্রতি, কাস্টমারের দায়িত্ব ছিল ব্যাংকের প্রতি। সো এই ছিল আমাদের পড়া, আমরা চলে যাচ্ছি পরবর্তী পড়ায়, ব্যাংকার্স লিয়েন। তো ব্যাংকার্স লিয়েনটা একটু আগে পড়ছি আমরা। ব্যাংকার্স লিয়েন হলো আমি যদি ব্যাংকে লোন থাকে এবং সেভিংস অ্যাকাউন্ট থাকে, আমি লোন অ্যাকাউন্টে যদি ডিফল্ট হয়ে যাই, তখন কিন্তু ব্যাংকের দায়িত্ব আছে আমার সেভিংস থেকে টাকা কেটে নেওয়া। এটা হলো ব্যাংকার্স লিয়েন। ব্যাংকার রাইট অফ সেট অফ হলো মূল কথা হলো, আমি ধরেন ব্যাংকে একটা আমার সেভিংস অ্যাকাউন্ট আছে, আমার একটা লোন অ্যাকাউন্ট আছে, সেভিংসে 50 টাকা আছে, লোনে 100 টাকা আছে। সো ব্যাংকার আমাকে, আমি যদি অনেক দিন ধরে আমি আমার লোনের অ্যাকাউন্টটার পেমেন্ট না করি, ব্যাংকের রাইট আছে এই 50 টাকা নিয়ে নেওয়া আর বাকি 50 টাকা আমার কাছে চার্জ করা। তো রাইট অফ সেট অফ এর মূল কথা হলো কাটাকাটি করা আর কি, যে আমার সেভিংস অ্যাকাউন্টের এবং আমার লোন অ্যাকাউন্টের ভিতরে আমি অ্যাডজাস্ট করি, আমার রিমেনিং অ্যামাউন্ট গুলো যদি আমার দেওয়া দরকার হয়, এটা হলো ব্যাংকার্স রাইট অফ সেট অফ, এটা ব্যাংকের রাইট আছে, হ্যাঁ, এটা ব্যাংকের রাইট আছে। তো ব্যাংকার্স রাইট অফ সেট অফ এবং ব্যাংকার্স লিয়েন কিন্তু কাছাকাছি শব্দ। ব্যাংকার্স লিয়েন হলো আমার সেভিংস এর টাকাটা, ব্যাংকের যে মানে আমার সেভিংস এর যে টাকা আছে, আমি যদি ডিফল্ট হই, ওই টাকা নেওয়ার রাইট আছে ব্যাংকারের, ওইটাকে ব্যাংকার্স লিয়েন বলতেছি। হ্যাঁ, যে ব্যাংকার্স লিয়েন রেফার টু দ্য রাইট অফ দ্য ব্যাংক টু রিটেন দ্য প্রপার্টি অফ বোরোয়ার আনটিল দ্য রিপেমেন্ট অফ দ্য লোন।
সো আমার এই যে ফ্রিজ করে দিবে সে আমার সেভিংস অ্যাকাউন্ট সে ফ্রিজ করার রাইট আছে, এটা হলো ব্যাংকার্স লিয়েন। ঠিক আছে, ইট ইজ লিগ্যাল রাইট অফ দ্য ব্যাংকার টু হোল্ড অন টু এনি ভ্যালুয়েবল অর অ্যাসেট। এটা যে শুধু সেভিংস অ্যাকাউন্টের টাকা না, আমি বোঝার সুবিধার্থে বলছি যে সেভিংস অ্যাকাউন্টের টাকাই সে ফ্রিজ করতে পারে। সেভিংস অ্যাকাউন্টের বাইরেও যদি ব্যাংকের কাছে আপনার কোনো সম্পদ থাকে ওইটাও কিন্তু সে ফ্রিজ করে দিতে পারে। ঠিক আছে, ব্যাংকের সেফগার্ডের জন্য, হ্যাঁ, ব্যাংকের সেফগার্ডের জন্য। ঠিক আছে, রাইট অফ সাইট অফ যখন আমি অ্যাকশনে চলে যাব, আমি যখন আমার সেভিংসটা সে নিয়ে যাবে, আমাকে সেভিংসটা যখন নিয়ে যাবে এবং বাকি অ্যাকাউন্ট যখন আমাকে চার্জ করবে, এটা হলো ব্যাংকের রাইটস অফ সেট অফ। এবার আসি গার্নিশি অর্ডার। গার্নিশি অর্ডার শব্দটা অনেক কঠিন, আমি আপনাকে সহজ করে দিচ্ছি, সহজ করে বলতেছি। গার্নিশি অর্ডার হলো আদালত যদি আপনাকে রায় দেয়, হ্যাঁ, আদালত রায় দেয় যে আপনার আমি এখানে একটু একটু বুঝাই। ধরেন আদালত রায় দিল, হ্যাঁ, আদালত কি রায় দিল যে এই ব্যক্তি বি ব্যক্তির কাছে টাকা পায়, এই ব্যক্তি বি ব্যক্তির কাছে টাকা পায়, ঠিক আছে, 100 টাকা পায়। সো আমার বি দিতেছে না, বি টাকা পে করতেছে না, এই মামলা করছে এ, এ এই মামলা করছে আদালতে। ঠিক আছে, সো আদালত রায় দিল কি, যে ব্যাংকের রায় দিল, তুমি ব্যাংকে যে টাকাটা আছে এই ব্যাংকের রায় দিল, ধরেন এক্স ব্যাংক ধরি, এক্স ব্যাংকে আমার নির্দেশ দিল তোমার যে ব্যাংকে যে এই বি ব্যক্তির নামে যে টাকা আছে এই টাকাটা তুমি ফ্রিজ করবা, ফ্রিজ করে তুমি কি করবা, এই ব্যক্তিকে দিয়ে দিবা। তো এটা হলো গার্নিশি অর্ডার। হ্যাঁ, এটা হলো গার্নিশি অর্ডার। আমি যদি খুব সিম্পলি বলি, গার্নিশের অর্ডার হলো একটা আদালতের অর্ডার, হ্যাঁ, কোর্টের অর্ডার। যে অর্ডার কি করে, আমার ব্যাংকে অর্ডার করে যে আমার যদি মানে ধরেন মামলাটা ছিল কিন্তু এ বি এর ভিতরে, ব্যাংক কিন্তু এখানে কোনো পার্টি ছিল না। বাট আদালত, যেহেতু আদালতের কাছে যেহেতু সবকিছু ট্রান্সপারেন্ট, সব ইনফরমেশন আছে, আদালত কিন্তু রায় দিতে পারে, এই এক্স ব্যাংকের রায় দিতে মানে জানাই দিতে পারে তুমি কি করবা, অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিবা, ফ্রিজ করে তুমি এ কে পে করবা টাকাটা, বি কে না দিয়ে এ কে পে করবা। সো এই আদালতের রাইট আছে, এটা আদালতের অবশ্যই রাইট আছে। এটা হলো গার্নিশিয়া অর্ডার। তো আমরা কঠিন একটা জিনিস খুব সহজে পড়ে ফেলছি, আপনি পরীক্ষা আসলে এইভাবে আপনি চিত্র এঁকেও বুঝাইতে পারেন, এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারেন। এরপর চলে আসি ইম্পর্টেন্স এরিয়া অফ জেনারেল ব্যাংকিং। আমার জেনারেল ব্যাংকিং এর ইম্পর্টেন্স এরিয়া গুলো কি কি। এখানে আমি একটা জিনিস বলে রাখি, আমি যখন 10 মিনিটের ক্লাসটা নেই তখন জেনারেল ব্যাংকিং, লজ এন্ড প্র্যাকটিস ইন জেনারেল ব্যাংকিং, আমার কাছে মনে হয়েছিল শুধু জিবির কাজগুলো। আমরা প্রতিটা ব্রাঞ্চে আমরা সবাই জানি যে জেনারেল ব্যাংকিং ডিভিশন আছে, আমি ভাবছিলাম সেই ডিভিশনের কাজগুলো মনে হয় এই চ্যাপ্টারে আলোচনা হবে, এই সাবজেক্টে আলোচনা হবে। আসলে জিনিসটা তা না। এটা আমার জেনারেল ব্যাংকিং বলতে এখানে বোঝাচ্ছে যে আমার কমার্শিয়াল ব্যাংকগুলো যে কাজগুলো করে থাকে ওইটা বোঝাচ্ছে। ঠিক আছে, এটা কোনো ডেভেলপমেন্ট ব্যাংক না বা অন্য কোনো ব্যাংকের কথা বলাই নাই। হ্যাঁ, এটা ডেভেলপমেন্ট ব্যাংক না, অন্য কোনো ব্যাংকের কথা বলে নাই, কমার্শিয়াল ব্যাংকগুলোর কথা বলা হয়েছে, কমার্শিয়াল ব্যাংকগুলোর কথা বলা হয়েছে। হ্যাঁ, জেনারেল ব্যাংকিং মিনিংটা হলো কমার্শিয়াল ব্যাংকের কাজগুলা। সো আমার সে কি কি এরিয়াগুলো কি কি আমার, আমরা এগুলো আমরা সবাই জানি তাই না, আমরা ডিপোজিট অ্যাকসেপ্ট করতে পারি, আমরা লোন দিতে পারি। হ্যাঁ, 1 নম্বর হলো অ্যাকসেপ্টিং ডিপোজিট, 2 নম্বর প্রোভাইডিং লোন, 3 নম্বর হলো ইস্যুয়েন্স অফ চেক এন্ড ড্রাফট, প্রোভাইডিং রেমিটেন্স সার্ভিস, ইস্যুইং ক্রেডিট এন্ড ডেবিট কার্ড, সেফ কিপিং ভ্যালুয়েবল, আমরা লকার সার্ভিস দিচ্ছে ব্যাংকগুলা, প্রোভাইড ফরেন এক্সচেঞ্জ সার্ভিস। সো ফরেন এক্সচেঞ্জের ভিতরে আমার এলসি থাকতে পারে, আমার ট্রেজারি যে কাজগুলো করে থাকে, সো এই কাজগুলো কিন্তু করে থাকে আমার একটা ব্যাংক। সো একটা ব্যাংকের কিন্তু এই এরিয়াগুলোতে সে কি করে ব্যবসা করে থাকে, আমার এই এরিয়াগুলোতে ব্যবসা করে থাকে। এবার আসি আমরা আমরা কিন্তু খুব সহজ সহজ পড়া পড়তেছি। তো আমরা আসতেছি কাস্টমার অ্যাকসেপ্টেন্স পলিসি। আমার কাস্টমার অ্যাকসেপ্টেন্স পলিসি, আমার এটা তো একটু অদ্ভুত কথাবার্তা তাই না, যে আমার ব্যাংকে যে আসতেছে তাকে তো আমি অ্যাকাউন্ট ওপেন করার সুযোগ দিচ্ছি। হ্যাঁ, তো আমি কিন্তু একটা সময় কিন্তু ছিল বা এখনো কিন্তু আছে, সব ব্যাংক কিন্তু সব সার্ভিস দেয় না কাস্টমারকে, সবাইকে কাস্টমার হিসেবে ট্রিট করে না। আমি আবারও রিপিট করতেছি পড়াটা, এখানে পড়াটা হলো কাস্টমার অ্যাকসেপ্টেন্স পলিসি। প্রত্যেকটা ব্যাংকের যে আমি কোন কাস্টমার আমার আমি আমি অ্যাকাউন্ট ওপেন করব, কোন কাস্টমারকে লোন দিব, কোন কাস্টমারকে দিব না, এগুলো নিয়ে একটা পলিসি থাকা দরকার। পলিসি আছেও, প্রত্যেকটা ব্যাংকের পলিসি আছে। হ্যাঁ, ওই পলিসি গুলো অনুযায়ী কিন্তু সেই কাস্টমারকে অ্যাকসেপ্ট করে থাকে। আমি এখানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। আমি যখন একবারে শুরুতে জয়েন করি কেরিয়ারে, আইআইডিএফসি ছিলাম, তখন আমার এক রিলেটিভ আসছিল আমার মগবাজার ব্রাঞ্চে। আমরা গেছিলাম, মগবাজার না, আমরা গেছিলাম ওই যে পল্টনে একটা ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ আছে। হ্যাঁ, তো আমরা ওই পল্টনের এই যে আলরাজি কমপ্লেক্সের পাশে একটা ব্রাঞ্চ আছে, আমার স্পষ্ট মনে আছে, ওইখানে আমরা অ্যাকাউন্ট ওপেন করতে গেছিলাম। তো উনি বেসিক্যালি ঢাকাতে থাকে না, উনি থাকে গ্রামে। হ্যাঁ, তো উনি আসছিল একটা অ্যাকাউন্ট ওপেন করতে এখানে, যে ওনার কোনো একটা কারণে আর কি, কোনো একটা দরকারে, মেবি শেয়ার ব্যবসা করার জন্য অথবা অন্য কোনো কারণে। তো শেয়ার ব্যবসা করার জন্য উনি একটা অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছিল। তো আমরা ব্র্যাক ব্যাংকে গেলাম, আমিও গেছিলাম। তো ব্র্যাক ব্যাংকে যখন দেখতে পারছে যে ওনার বাড়ি, উনি থাকে হলো গ্রামে, তো ঢাকা শহরে ওনার কোনো পার্মানেন্ট অ্যাড্রেস নাই। তো ব্র্যাক ব্যাংক কিন্তু ওনাকে অ্যাকাউন্ট খুলে দেয় নাই। আপনি অবাক হবেন, খুলে দেয় নাই, দেয় নাই মানে দেয়ই নাই, আমরা অনেক রিকোয়েস্ট করছি, দেয় নাই। সো কেন দেয় নাই, কারণ ওর পরিস্থিতি নাই, যে সে আশেপাশে থাকে না, তার অ্যাড্রেস এখানে নাই, সো কেন তাকে তার অ্যাকাউন্ট খুলবে, সে তো কাস্টমার হইতে পারে না, যে মানে ব্যাংক ব্যাংকের কাস্টমার হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া সে ফুলফিল করে না। কেন করে না,
কারণ ওই ব্যাংকের যে এরিয়া, ওই এরিয়াতে ওনার বাসা না অথবা অফিস না, কোনোভাবে উনি ওই এরিয়ার সাথে জড়িত না আর কি। ঠিক আছে, এই কারণে অ্যাকাউন্ট ওপেন করতে দেয় নাই। তো এই যে দেয় নাই, এটা হলো কাস্টমার অ্যাকসেপ্টেন্স পলিসি। হুম। তো এটা পলিসিতে সাপোর্ট করে নাই বলে দেয় নাই। তো এটা পলিসিতে কি কি ইনক্লুড থাকে, কেওয়াইসি ইনক্লুড থাকে, নো ইউর কাস্টমার। তোমার কাস্টমারকে বুঝতে হবে তার বাসা কোথায়, তার দরকার কি, কেন অ্যাকাউন্ট ওপেন করতে আসছে, তার ইনকাম সোর্স কোথায়। হ্যাঁ, তো এই জিনিসগুলো জানতে হবে। হ্যাঁ। 2 নম্বর ক্রেডিট স্কোরিং করে, আপনার যারা অ্যাকাউন্ট ওপেনিং এর সাথে জড়িত, আমি ছিলাম, আমি এক্সিম ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং এ ছিলাম। তো আমরা কিন্তু ক্রেডিট স্কোরিং করতাম। হ্যাঁ, হাই রিস্ক কাস্টমার, লো রিস্ক কাস্টমার স্কোরিং করে আমরা বোঝার চেষ্টা করতাম যে আমার কাস্টমারটা কোন ক্যাটাগরিতে পড়ে। সোর্স অফ ফান্ড দেখার চেষ্টা করি। হ্যাঁ। তো এই 3টা জিনিস আমি আমি কাস্টমার এক্সপিরিয়েন্স পলিসিতে আছে, নো ইউর কাস্টমার, স্কোরিং এবং সোর্স অফ ফান্ড। আমরা এখন চলে যাচ্ছি শিডিউল অফ চার্জ। এটা কিন্তু পরীক্ষা এসে থাকে যে ব্যাংক কি কি চার্জ করতে পারে একটা কাস্টমারকে। ঠিক আছে, তো আমরা এগুলো জানি, এগুলো আপনি বানায়ও লিখতে পারবেন। সো আমি দ্রুত যাচ্ছি। আমরা সার্ভিস চার্জ, আমরা ইয়া করি, সার্ভিস চার্জ ইম্পোজ করি, মানে অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি করতে পারি, অ্যাকাউন্ট ট্রান্সফার ফি করতে পারি। হ্যাঁ, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, আমার ক্লোজিং ফি চার্জ করতে পারি। চেকের জন্য আমরা একটা চার্জ করি। হ্যাঁ, রেমিটেন্সের জন্য একটা চার্জ করি। সো এই চার্জগুলো আমরা করতে পারি। এই হলো আমার সার্ভিস চার্জ। তারপর লেট পেমেন্টের জন্য আমি কি করতে পারি, ক্রেডিট কার্ডের লেট পেমেন্টের জন্য আমি ফি চার্জ করি। তারপর 3 নম্বর হলো কমিশন। আমরা কিন্তু অনেক ব্যাংক কমিশন, এটা ধরেন ফরেন এক্সচেঞ্জ ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস আমি কি করতে করি, আমি কমিশন চার্জ করে থাকি। ঠিক আছে, কমিশন চার্জ করে থাকি। আমরা আর কি চার্জ করি, আমরা ব্যাট এক্সেস ডিউটি চার্জ করি, ব্যাট চার্জ করি। এই চার্জগুলো আমরা করি, একজন ব্যাংকের রাইট আছে চার্জ করার। সেই হলো শিডিউল অফ চার্জ। আপনার শিডিউল অফ চার্জ আসলে আপনার মতো করে আপনি আপনার নলেজে যতটুকু আছে যে কি কি চার্জ করে থাকে ব্যাংক, আপনি ইন ডিটেলে লিখবেন। ঠিক আছে, সো আপনার কিন্তু অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সিলারি সার্ভিস অফার্ড বাই ব্যাংক, আমি অ্যান্সিলারি সার্ভিস বলতে পারি, ভ্যারাইটি সার্ভিস বলতে পারি। কি কি সার্ভিস দিয়ে থাকে নর্মাল ব্যাংকিং এর বাইরে? আমরা নর্মাল ব্যাংক নর্মালি কি সার্ভিস দেয়? আমার ডিপোজিট থেকে ডিপোজিট নিচ্ছে, আমার আমার কি করতেছে, আমার যারা লোন চাচ্ছে ওদেরকে লোন পে করতেছে, এটা হলো মেইন ব্যবসা। এই ব্যবসার বাইরেও আমরা কি কি সার্ভিস দিয়ে থাকে ব্যাংক? আমার সেফ ডিপোজিট লকার সার্ভিস দিচ্ছে, ওয়েলথ ম্যানেজমেন্ট করতেছে, যেটা ট্রাস্টের কথা বলছি। হ্যাঁ, ইন্স্যুরেন্স সার্ভিস দিচ্ছে, যদি বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভিসটা ব্যাংক এখনো চালু করে নাই, বাস সামনে মনে হয় চালু হইতে পারে যে ব্যাংকও কি করবে, ইন্স্যুরেন্স সার্ভিসটা দিবে। তারপর ফরেন কারেন্সি এক্সচেঞ্জে হেল্প করে থাকে, আপনি এফসি অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে আপনার ফান্ড আসতেছে, আপনার এক্সপোর্টের প্রসিড আসতেছে, সো এই সার্ভিসগুলো দিয়ে থাকে। ইন্টারনেট ব্যাংকিং এর সার্ভিস দিয়ে থাকে, মোবাইল ব্যাংকিং এর সার্ভিস দিয়ে থাকে, এটিএম সার্ভিস দিয়ে থাকে। তো এই সার্ভিসগুলো কিন্তু ব্যাংক দিয়ে থাকে নর্মাল সার্ভিসের বাইরে। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের আলোচনা। আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি। সো পরবর্তী চ্যাপ্টারে